এটাও তো সুন্দর। সাইমনের সাইমনের শু দেখেছেন এই ড্রেস ওয়েবসাইটে নাই থাকবে কিভাবে? ড্রেস তো নাই, কোথায় থাকবে? কিছু দিকে কত তো পাইছিলাম মনে হয় এই ড্রেসের মধ্যে এখানে ব্যাগে কিভাবে যায় বাবু? Interleukin 1, tumor necrosis factor, transforming growth factors. এর মধ্যে অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রোসিস, ইনফার্টিলিটি, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা থেকে আমাদের কি আসবে? আমাদের এসএকিউ আসবে, আমাদের এসবিএ আসবে, এবং আমাদের কেটে কেটে যাচ্ছে ম্যাডাম। নেটের প্রবলেম, আমার নাকি ওখানে বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ না ম্যাডাম, কেটে যাচ্ছে কথা। এখন দেখো তো, এখন ঠিক আছে? এখন এখন ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তাহলে আমাদের যে ক্লাস আজকে এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস, ইনফার্টিলিটি আর ডিসপ্যারোনিয়া, এই চারটা টপিকসের মধ্যে ডিসপ্যারোনিয়াটা অ্যাকচুয়ালি যে টপিকস, এটা কখনোই আলাদা ভাবে আসবে না। তোমাদের এমন ভাবে আসবে না যে হোয়াট ইজ সুপারফিশিয়াল ডিসপ্যারোনিয়া, হোয়াট ইজ ডিপ ডিসপ্যারোনিয়া, আর এটা ইটিওলোসি ভাবে আসবে না। আসবে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল একটা ফিচার এবং ডিডি নিয়ে। এবং ডিসপ্যারোনিয়া মেইনলি পিআইডি, এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস এর সাথে আসে। তো চারটা টপিকসের মধ্যে তিনটা টপিকস, এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস, ইনফার্টিলিটির মধ্যে এসএকিউ, এসবিএ এবং আমাদের অসপে, তিনটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা আগে টপিকস করবো এবং প্রতিটা টপিকস এর কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমরা পড়ার সময় বলে দেবো। ফার্স্টে এন্ডোমেট্রোসিস। তো হোয়াট ইজ এন্ডোমেট্রোসিস? এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি আমরা সবাই জানি। এন্ডোমেট্রোসিস আমরা এমবিবিএস থেকে পড়ে আসতেছি। তো প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল ফাংশনিং এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা এনি সাইড আদার দেন ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, মানে এন্ডোমেট্রিয়াম ছাড়া যে কোনো জায়গা হলে সেটা কি হবে? এন্ডোমেট্রোসিস। তো এটাকে আমরা কিভাবে ভাগ করি? দুই ভাবে, একটা হচ্ছে ইন্টারনা আর একটা হচ্ছে এক্সটার্না। ইন্টারনা আর একটা এক্সটার্না। ওয়াই ইট ইজ ইন্টারনা আর ওয়াই ইট ইজ এক্সটার্না? একটা ইউটেরাসের ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে ইন্টারনা। তাহলে যখন এন্ডোমেট্রিয়ামটা আমাদের মায়োমেট্রিয়ামে ঢুকে যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনা, দ্যাট ইজ অ্যাডেনোমায়োসিস। Adenomyosis. So adenomyosis is nothing but endometriosis. Adenomyosis nothing but a part of endometriosis. এবং এটার নাম কি? endometriosis interna, কারণ ইউটেরাসের মধ্যে একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে চলে গিয়েছে, তার জন্য এটা হচ্ছে আমার endometriosis interna। আর এক্সটার্না কোনটা? আদার দেন adenomyosis। আদার দেন মানে যে কোনো জায়গায় যদি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড থাকে ইউটেরাসের বাইরে, সব আমরা বলতেছি আদার দেন অ্যাডেনোমায়োসিস গুলোই হচ্ছে এন্ডোমেট্রিওসিস এক্সটার্না অ্যাডেনোমায়োসিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানবো যে এই অ্যাডেনোমায়োসিস আর এন্ডোমেট্রোসিসের ক্লিনিক্যাল ফিচার গুলো এবং এর এক্সামিনেশন, ফাইন্ডিং, ইনভেস্টিগেশন, আমি কি ট্রিটমেন্ট দিব। তো ফার্স্টে আমরা এন্ডোমেট্রোসিস ইন্টারনাটা পড়বো না, এক্সটার্নাটা আগে পড়বো, তারপর ইন্টারনাটা। হ্যাঁ, এখন এক্সটার্নাটা আমরা যে পড়বো, এক্সটার্নার মেইনলি 10 থেকে 15% হচ্ছে এটা ইনসিডেন্স, মানে 100 জনের মধ্যে আমরা এখন দেখি যে 10 থেকে 15 জনেরই কি হয়? এন্ডোমেট্রোসিস ইন্টারনা হয়, এন্ডোমেট্রোসিস এক্সটার্নাটা হয়। ঠিক আছে, এখন এই যে এন্ডোমেট্রোসিস এক্সটার্না যে 10 থেকে 15%, তার মধ্যে মোস্টলি কি রিপ্রোডাক্টিভ এজে, তার মধ্যে মোস্টলি কি রিপ্রোডাক্টিভ এজে, তার মানে আমাদের বয়স 25 থেকে 45 ইয়ার্স এর মধ্যে আমাদের এন্ডোমেট্রোসিস হওয়ার চান্সটা বেশি থাকে। 25 বছর থেকে 45 বছরের মধ্যে আমাদের এন্ডোমেট্রোসিস হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এখন এই যে এন্ডোমেট্রোসিস আমরা পড়তেছি, এন্ডোমেট্রোসিসের কিছু সাইট আছে। মোস্ট কমন সাইট কি? এখন আমরা পড়বো সাইট। হ্যাঁ, মোস্ট কমন সাইট হচ্ছে ওভারি। এটা প্রায় 30 থেকে 35% এন্ডোমেট্রোসিস দেখা যায় যে ওভারিতে হয়। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইনসিডেন্স বা অ্যাকর্ডিং টু ইনক্রিজিং ইনসিডেন্স আমরা সাইট বলবো। হ্যাঁ, কারণ তোমার কাছে এমন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে সাইট অফ এন্ডোমেট্রোসিস, এখন ওখানে মার্কস আছে 2, তাহলে তুমি 2টা মার্কসের জন্য নিশ্চয় 8টা 10টা লিখবা না, তোমাকে লিখতে হবে 4টা বা 5টা। কিন্তু এই 4টা বা 5টা তোমাকে কোনগুলো লিখতে
লিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট গুলো লিখতে হবে, যেগুলো ইনসিডেন্সটা হায়ার লেভেলে থাকবে। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে ওভারি। এখন ওভারি কোথায় থাকে? ওভারি থাকে কোথায়? পাউচ অফ ডগলাসে, ল্যাটারাল ওয়াল অফ দ্য পাউচ অফ ডগলাস। তাহলে সেকেন্ড কি হবে? পাউচ অফ ডগলাস। ঠিক আছে, এখন পাউচ অফ ডগলাসের অ্যান্টেরিয়র লেয়ার কে তৈরি করে? পোস্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্ট, তাই না? পোস্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্ট। তাহলে 3 নাম্বার হচ্ছে কি? পোস্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্ট। আচ্ছা, 4 নাম্বার কি হবে? 4 নাম্বার হচ্ছে আমাদের পোস্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্ট থেকে পিছনের দিকে কি যায়? ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। 4 নাম্বার ইনসিডেন্স হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। আচ্ছা, 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে ইউটেরাস। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট কোথা থেকে যায়? ইউটেরাস থেকে যায়। আচ্ছা, তারপর ইউটেরাসের পরে কি আসে? ফেলোপিয়ান টিউব আসে, ফেলোপিয়ান টিউব। ইউটেরাসের পরে কি আসে? ফেলোপিয়ান টিউব। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু দেখো সবই কিন্তু রিলেটেড টু রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, এখন আমরা বাকিগুলো কি লিখবো? বাকিগুলো সবই আদার্স। যেমন এরপরে আসবে হচ্ছে সিগময়েড কোলন, এরপরে আসবে সিগময়েড কোলন, রেকটাম, ইউরেটার, এগুলো সবকিছু আসবে। বাকি সবকিছু তোমরা পরপর লিখতে পারো। তবে যদি তোমাদের সাইট আসে, হ্যাঁ, এমন করে ওয়াসপিতে কোশ্চেন আসতে পারে যে একটা চকলেট সিস্ট দিয়ে দিল, তারপরে দিল যে ইম্পর্টেন্ট সাইট অফ চকলেট সিস্ট, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। যার 1 নাম্বার সিরিয়ালে থাকবে হচ্ছে ওভারি 30 থেকে 35%, দেন পাউচ অফ ডগলাস। আমি কিন্তু মনে কিভাবে রাখবা সেই জন্য কিন্তু আলাদা আলাদা করে বলছি, কারণ ওভারি কোথায় থাকে? পাউচ অফ ডগলাসে। তাহলে সেকেন্ড হবে হচ্ছে পাউচ অফ ডগলাস। এখন পাউচ অফ ডগলাসের পোস্টেরিয়র লেয়ার কে, অ্যান্টেরিয়র লেয়ার কে তৈরি করে? পোস্টেরিয়র লিগামেন্ট অফ ব্রড লিগামেন্ট। পোস্টেরিয়র লিগামেন্ট অফ ব্রড লিগামেন্ট থেকে কি যায়? পিছনের দিকে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট কার থেকে যায়? ইউটেরাস থেকে যায়। ইউটেরাসের পরে কি? ফেলোপিয়ান টিউব। তো এই কয়টা আমরা এভাবে মনে রাখতে পারবো না। এরপরে তুমি কি দেবে? এরপরে সিগময়েড কোলন, রেকটাম, ইউরেটার, বাকি সবকিছুই আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরে যাব। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের আগে আমাদের বলতে হবে কি? আমাদের মনে রাখতে হবে যে এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে হয় এবং এটা রিলেটেড টু মিনস্ট্রুয়েশন। তাহলে যেসব জিনিসে মিনস্ট্রুয়েশনের সংখ্যাটা বাড়বে, টাইমটা বাড়বে, ডিউরেশনটা বাড়বে, সেই সব জিনিসে তোমার এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্সটা বেশি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো রিস্ক ফ্যাক্টর গুলো? রিস্ক ফ্যাক্টর গুলো কিভাবে মনে রাখবো? আর্লি মিনার্কি, আর্লি মিনার্কি, আর্লি মিনার্কি, লেট মেনোপজ, লেট মেনোপজ। আর্লি মিনার্কি, লেট মেনোপজ মানে যদি আমার আগে আগে মাসিক শুরু হয় এবং দেরিতে যে মাসিক শেষ হয়, তাহলে কি আমার মাসিকের সময়টা বাড়তেছে না? বছর বাড়তেছে না? তারপরে লেট ম্যারেজ, লেট ম্যারেজের সাথে কি সম্পর্ক? লেট ম্যারেজের সাথে সম্পর্ক হচ্ছে লেট চাইল্ড বিয়ারিং। কারণ যখন আমি কনসিভ করব তখন কিন্তু আমার মাসিক বন্ধ থাকবে, এবং যখন মাসিক বন্ধ থাকবে এবং যে হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর হিমোগ্লোবিন, গোনাডোট্রপিন, যে হরমোনগুলো আসবে সেই হরমোনগুলো কি করবে? আমাদের এন্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ডগুলো থাকে স্ট্রোমাল ডেসিডুয়ালাইজেশন করবে। এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডুলার এবং স্ট্রোমাল ডেসিডুয়ালাইজেশন করে আমার এন্ডোমেট্রিওসিসকে সাপ্রেস করবে। হ্যাঁ, যার জন্য প্রেগন্যান্সি হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিসের জন্য হচ্ছে প্রোটেক্টিভ। যার জন্য কেউ যদি লেট ম্যারেজ করে তাহলে তার লেট চাইল্ড বিয়ারিং হবে। লেট চাইল্ড বিয়ারিং যদি হয় তাহলে তার বয়সের সাথে সাথে কি হবে? তার বাচ্চা নিয়ে যে ধারণ ক্ষমতা কমে যাবে এবং কম বাচ্চা নেবে। তো নালিপ্যারিটি, লো প্যারিটি। ঠিক আছে, এতটুকু তো মনে রাখা খুবই সহজ ব্যাপার, তাই না? আমাদের যদি কোনো রিস্ক ফ্যাক্টর আসে তাহলে কি আমাদের 4-5টা জিনিস লেখার জন্য কোনো মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। আমাদের মাথায় এটা সেট করে রাখতে হবে যে endometriosis is related to menstrual cycle. That increase the duration of menstrual cycle, increase the flow of menstrual cycle, increase the year of menstrual cycle leads to increased risk of adenomyosis. ঠিক আছে, তাহলে আর্লি মিনার্কি, লেট মেনোপজ, লেট ম্যারেজ, লেট চাইল্ড বিয়ারিং, লো প্যারিটি, নালি প্যারিটি, এগুলো হচ্ছে তোমার রিস্ক ফ্যাক্টর। আরো আছে কি? পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে এটা হচ্ছে জেনেটিক। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রিটা কি?
জেনেটিক ফ্যাক্টর, হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর। আমাদের যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি থাকে তাহলে 6 to 7 টাইমস ইনক্রিজ রিস্ক। আচ্ছা, দেন আর কি আছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে? আর আছে হচ্ছে লোয়ার জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন। লোয়ার জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন। কেন লোয়ার জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? ভেজাইনাল অ্যাট্রেসিয়া, ভেজাইনাল অ্যাজেনেসিস, সার্ভাইকাল অ্যাট্রেসিয়া, সার্ভাইকাল অ্যাজেনেসিস, ইমপারফোরেট হাইমেন এগুলো যদি থাকে তাহলে কি হবে? আমাদের হেমাটোকর্পাস ডেভেলপ করতে পারে। হেমাটোকর্পাস থেকে কি হবে? এই ব্লাডটা ফেলোপিয়ান টিউব দিয়ে পেরিটোনিয়ামে যাবে এবং পেরিটোনিয়ামে যে সে কি করবে? সিলোমিক মেটাপ্লাসিয়ার মাধ্যমে আমাদের এন্ডোমেট্রিওসিস করতে পারে, যেটাকে আমরা বলি রেট্রোগ্রেড মিনস্ট্রুয়াল থিওরি বা স্যামসনস থিওরি। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের হতে পারে। তাহলে লোয়ার জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন। আর কি আছে? এনভায়রনমেন্টাল টক্সিন। আর কি আছে? মলিকুলার ডিফেক্ট। মলিকুলার ডিফেক্টের মধ্যে কি? যেগুলো মলিকুলার ডিফেক্টের মধ্যে কি? যে জিনিসগুলো ম্যাক্রোফেজ তৈরি করে। কারণ আমাদের এন্ডোমেট্রিওসিসে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। কারণ নরমালি কিন্তু আমরা জানি কি টি সেল, সাইটোটক্সিক টি সেল হচ্ছে আমাদের কি কাজ করে? সাইটোটক্সিসিটির কাজ করে। ধরো কোনো একটা ফরেন বডি আমাদের শরীরে ঢুকে গেল, তাহলে ফার্স্ট কে অ্যাক্টিভ হবে? সাইটোটক্সিক টি সেল। ও এসে এটাকে কি করবে? ডেস্ট্রয় করে দিবে বা এনকাপ করে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করবে। কিন্তু এন্ডোমেট্রিওসিসে এই ইমিউনোলজিক্যাল সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। সাইটোটক্সিক টি সেলটা অ্যাক্টিভ হতে পারে না, এর বদলে কি অ্যাক্টিভ হয়? স্ক্যাভেঞ্জার হিসেবে যেটা কাজ করতো ম্যাক্রোফেজ, এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন ও কি করে? অনেক সাইটোকাইন রিলিজ করে। তো এই সাইটোকাইন গুলো মেইনলি আমাদের এন্ডোমেট্রিওসিসের যে সিমটম গুলো এটা প্রডিউস করে, যেমন তোমার ইন্টারলিউকিন, সাইটোকাইন, তারপর হচ্ছে যে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, প্রোস্টাগ্ল্যান্ডিন, এরপরে তোমার হচ্ছে যে এন্ডোডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। এগুলো কি করে? এগুলো অ্যাডিশন করে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আর হচ্ছে থ্রম্বোক্সিন পেইন করে। তো এগুলো মেইনলি আমাদের এন্ডোমেট্রিওসিসের যে পেইন হচ্ছে যে ক্রনিক পেলভিক পেইন, ডিসচার্জ, এগুলো হচ্ছে এগুলোর জন্য দায়ী কে? ম্যাক্রোফেজ। তাহলে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, তারপর ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এগুলো মেইনলি আমাদের কি করতেছে? মলিকুলার ডিফেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর গুলো মনে রাখা কি কঠিন? আচ্ছা, যারা অনলাইনে আছো তারা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর পড়লাম। এখন আমরা থিওরি পড়বো। হ্যাঁ, থিওরি অ্যাকচুয়ালি আমরা মুখস্থ করবো না, জাস্ট আমরা নামগুলো জানবো থিওরির। কারণ আমাদের থিওরিটা ওভাবে কখনোই আসবে না, জাস্ট জানার জন্য। থিওরি কি কি আছে? একটা হচ্ছে স্যামসনস থিওরি, এটা হচ্ছে থিওরি। স্যামসনস থিওরি, হ্যাঁ, স্যামসনস থিওরিটা অলরেডি আমি বলছি। স্যামসনস থিওরি হচ্ছে রেট্রোগ্রেড মিনস্ট্রুয়াল থিওরি। কোনো কারণে যদি এমন হয় যে আমার যখন পিরিয়ড হচ্ছে তখন আমি হিস্ট্রোসালফিঙ্গোগ্রাফি করলাম, অথবা আমার পিরিয়ডের সময় আমাকে ফোর্সফুল পিভি এক্সামিনেশন করা হলো, অথবা আমার আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশনই আছে, এইসব কারণে ফেলোপিয়ান টিউবে মিনস্ট্রুয়াল ব্লাডটা কি হবে? পেরিটোনিয়ামে আসবে। এবং পেরিটোনিয়ামে আসার পরে সেখানে যে ব্লাডটা আসবে তার সাথে কিছু ফাংশনিং এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, স্ট্রোমা এগুলো থাকতে হবে। এগুলো এসে ডিপোজিট হয়ে কি করবে? ও পেরিটোনিয়ামকে ইরিটেশন করবে। ইরিটেশন করে ওখানে বসে বসে ও গ্রোথ হতে পারে, অথবা পেরিটোনিয়ামকে মেটাপ্লাসিয়া করে ও গ্রোথ হতে পারে। কিন্তু এই গ্রোথ কি সবার হবে? টুকটাক সবারই কিন্তু মিনস্ট্রুয়াল সাইকেলের সময় কিছু ব্লাড কিন্তু জমা হয় পেটের মধ্যে। কারণ আমরা কিন্তু যখন ওভুলেশন হবে, যখন মেনস্ট্রুয়েশন হবে, তখন আল্ট্রাসোনোগ্রাফি যদি করি, ইউএসজিতে আমরা কি দেখি? আমরা কিন্তু ইউএসজিতে দেখি কিছু কালেকশন পেরিটোনিয়ামে, ঠিক আছে? তো এগুলো কি? এগুলো তো মেইনলি ব্লাড, তাই না? তো এগুলো ইরিটেশন করে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না। কাদের ক্ষেত্রে হবে? যাদের এই যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, অল্টারড ইমিউনিটি আছে, তাদের কিন্তু এই জিনিসগুলো হবে। তাহলে একটা হচ্ছে স্যামসনস থিওরি, 2 নাম্বার হচ্ছে সিলোমিক মেটাপ্লাসিয়া
সিলোমিক মেটাপ্লাসিয়া এটা অ্যাকোয়ার্ডও হতে পারে, আবার কনজেনিটালও হতে পারে। অ্যাকোয়ার্ড যেটা তোমার হচ্ছে যে নর্মাল ব্লাডে সেই ইরিটেশনের মাধ্যমে তোমাকে মেটাপ্লাসিয়া করাবে, আর যেটা কনজেনিটাল সেটা হচ্ছে অনেক সময় মুলেরিয়ান যে রেমনেন্ট গুলো থাকে পেরিটোনামে, এইগুলো সম্পূর্ণ বিলুপ্ত না হয় কিছু পরিমাণ থেকে যায়, যেগুলো আবার কি করে রিঅ্যাপিয়ার করে তোমার হচ্ছে ওখানে এন্ডোমেট্রিয়াল টিস্যু তৈরি করা শুরু করে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে যে তোমার কনজেনিটাল। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে তোমার হচ্ছে যে লিম্ফ্যাটিক এন্ড ভেনাস মেটাস্টাসিস, মানে কোনো কারণে যদি ব্লাড বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলো অন্য কোনো জায়গায় যায় ডিপোজিট করে। তারপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ডিরেক্ট ইমপ্লান্টেশন থিওরি। ইমপ্লান্টেশন থিওরিটা কি? ইউজুয়ালি ইমপ্লান্টেশন থিওরিটা আমাদের অপারেশনের পরে যে হয়, যেমন তোমার সিজারিয়ান সেকশন, মায়োমেক্টমি, হিস্টেক্টমি, যে কোনো অপারেশন, ইন্ট্রাস অপারেশনের সময় এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলো কোনো কারণে বাইরে চলে আসে। যদি দেখা গেল আমি এপিসিওটমি ওন্ডে আসতে পারে, যখন আমি ডেলিভারি করলাম প্লাসেন্টা রিমুভ করার পরে আমরা হাত দিয়ে ম্যানুয়াল রিমুভাল করলাম, এই সময় কিন্তু এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডুলার টিস্যু সুপারফিশিয়াল লেয়ারটা চলে আসতে পারে, এসে ওই এপিসিওটমি ওন্ডে ইমপ্লান্ট করে ফেললো, তখন ওখান থেকে এন্ডোমেট্রিওসিস হতে পারে। আবার আমরা সিজার করার সময় কোনো কারণে অ্যাবডোমেনে যে স্কারটা আছে ওই স্কারে কোনো কারণে ডিপোজিট হয়েছে, তাহলে ওখানে তোমার স্কার এন্ডোমেট্রিওসিস হতে পারে। তাহলে ইমপ্লান্টেশন থিওরি মেইনলি হচ্ছে যে তোমার অপারেশনের পরে যেগুলো হয় এপিসিওটমি ওন্ড, তারপর হচ্ছে যে তোমার সিজারিয়ান সেকশন ওন্ড, এইসবের ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, এরপরে কি আছে? জেনেটিক অলরেডি আমি বলছি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস হলে 6 থেকে 7 টাইমস পজিটিভ হতে পারে। হ্যাঁ, আরেকটা কি আছে? HLA-B7 যদি কারোর পজিটিভ হয় তাহলে তার ক্ষেত্রে তোমার এই এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর কি আছে? ইমিউনোলজিক্যাল, যেটা অলরেডি বলা হয়ে গেছে যে ম্যাক্রোফেজটা তোমাদের স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ না করে সাইটোটক্সিক হিসেবে কাজ করবে, এবং ও অনেক বেশি তোমার সাইটোকাইনস, তারপর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর এগুলো রিলিজ করে তোমার অ্যাডিশন পেইন এগুলো করবে। আচ্ছা, আর আসছে হচ্ছে এনভায়রনমেন্টাল। ক্লিয়ার? থিওরি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব কিছু ক্যারেক্টারে। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের পরে আমরা যাব সিম্পটম। এন্ডোমেট্রিওসিসের ক্যারেক্টার কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে লোকালি ইনভেসিভ। ওয়াই এটা লোকালি ইনভেসিভ? এটা লোকালি ইনভেসিভ মানে এক ধরনের লোকালি ম্যালিগনেন্ট বলা যায়, লোকালি ম্যালিগনেন্ট। হ্যাঁ, কারণ কি? কারণ ও যখন একটা জায়গায় ডিপোজিট হচ্ছে, তখন ও কি করতেছে? ও কিন্তু ওখানে বসে নাই, ও আরো নিচের দিকে যাচ্ছে। ধরো তোমার কোনো একটা জায়গায় ওভারের উপরে স্কিনে তোমার এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড ডিপোজিট হয়েছে, ও কি করবে? ও গ্রো করতে 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 আবার কিন্তু ওভারের ভিতরে ঢুকে যাবে, ও কিন্তু সারফেসেই থাকবে না, তাহলে ও কিন্তু লোকালি এটা গ্রো করতেছে, এই জন্য এটা হচ্ছে লোকালি ইনভেসিভ। ঠিক আছে, তবে এটা ম্যালিগনেন্সির সাথে ডিফারেন্স কি? এটা আসলে কখনো মর্টালিটি করে না, তোমার এক্সটেন্সিভ মরবিডিটি করতে পারে এটা, কিন্তু ও কখনো মর্টালিটি করবে না। এন্ডোমেট্রিওসিসের জন্য কেউ মারা গেছে কোনোদিন শুনছো? ঠিক আছে, তাহলে এটা লোকালি ইনভেসিভ। আচ্ছা, এটার কোনো নো সিক্রেটরি ফেজ, এটা কিন্তু কোনো সিক্রেটরি ফেজ নাই, অনলি পরিফাইটিভ ফেজ। এখন তাহলে বলতে পারো যার সিক্রেটরি ফেজ নাই তাহলে তার কেমন করে ব্লিডিং হচ্ছে, তাই না? কারণ ওর ব্লিডিং হয়ে হয়ে সিক্রেটরি ফেজে কিন্তু ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে হয়ে ওটা কালেক্টেড হয়ে কিন্তু ও আস্তে আস্তে বড় হচ্ছে, চকলেট সিস্টটাও কিন্তু এভাবেই তৈরি করতেছে, কিন্তু ওর কোনো সিক্রেটরি ফেজ নাই। আর সিক্রেটরি ফেজ না থাকার জন্য ওর কিন্তু কোনো প্রোজেস্টেরন রিসেপ্টরও নাই। তারপরেও কিন্তু আমরা কি জানি? প্রোজেস্টেরন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার প্রোজেস্টেরনের দুই ধরনের হচ্ছে যে ফর্ম থাকে, হ্যাঁ, রিসেপ্টরে এ আর বি। ও হচ্ছে এটা নাই কিন্তু বিটা আছে, যার জন্য প্রোজেস্টেরন যে ট্রিটমেন্ট গুলো আমরা দিচ্ছি এগুলো বির উপরে কাজ করে, ও হচ্ছে যে এটাকে সাপ্রেস করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর কোনো সিক্রেটরি ফেজ নাই, আমরা একটু নরমালি জানি, এত ভিতরে যাবো না কারণ তোমাদের জন্য এত ভিতরে লাগে না, কিন্তু তোমাদের জানতে হবে ওখানে কোনো প্রোজেস্টেরন রিসেপ্টর নাই। হ্যাঁ, রিসেপ্টর নেই। আচ্ছা, আর কি ক্যারেক্টার আছে? ইউজুয়ালি এটা ডিপেন্ড করে তোমার ডেপথের উপরে। হ্যাঁ, সিম্পটম ডিপেন্ড করে ডেপথের উপরে, সাইজের উপরে। ঠিক আছে, এবং এটা
whether pigmented or non-pigmented, pigmented or non-pigmented. ডেপথ যত বেশি হবে তত বেশি সিমটম প্রডিউস করবে। সাইট যেখানে হবে, যেমন ওভারিতে হলে একরকম সিমটম, নাকে হলে একরকম সিমটম, স্কার এন্ডোমেট্রিওসিস হলে একরকম সিমটম, তো সাইটের উপর ডিপেন্ড করতেছে। আর কি পিগমেন্টেড এর উপর ডিপেন্ড করতেছে। নন পিগমেন্টেড লেশনে সিমটম বেশি হয়, নন পিগমেন্টেড লেশনে সিমটম বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়লাম কি? আমরা পড়লাম অলরেডি যে এটা এন্ডোমেট্রিওসিস কি, এর সাইজ কি, থিওরি কি এবং এর ক্যারেক্টারিস্টিক্স কি। হ্যাঁ, এখন আমরা কিসে যাব? আমরা সিমটমে যাব। যারা অনলাইনে আছো তারা কি বুঝতে পারতেছো আমার কথা? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো শুধু গাইনি দত্ত 9th এডিশন থেকেই বলছেন, তাই না ম্যাডাম? নাকি অন্য কোনো বুকস ফলো করতে হবে? যেগুলো এক্সট্রা সেগুলো লিখে নিবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব সিমটম। মেইন সিমটম কি? ডিসমেনোরিয়া। আচ্ছা, ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কি টাইপের ডিসমেনোরিয়া? এটা কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া। কনজেস্টিভ, হ্যাঁ, কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া খুবই ইম্পর্টেন্ট। এটা রিটেনে আসে সব সময়। কনজেস্টিভ ডিসমেনোরিয়া এভাবে আসে যে ক্রাইটেরিয়া অফ ডিসমেনোরিয়া ইন এন্ডোমেট্রিওসিস। তাহলে এই এন্ডোমেট্রিওসিসের যে ক্রাইটেরিয়াটা সেটা কি? কনজেস্টিভ ডিসমেনোরিয়া, এবং সেটা কি? প্রোগ্রেসিভ কনজেস্টিভ ডিসমেনোরিয়া। প্রোগ্রেসিভ, হ্যাঁ, মানে যত দিন যাবে তত এটা বাড়বে। তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ কনজেস্টিভ ডিসমেনোরিয়া। usually pain begins few days before menstruation. Begins few days before menstruation. Few days before means, হ্যাঁ, few days before means। তারপরে কি হবে? ইনক্রিজ হবে উইথ মিন্স। পিকে যাবে at the end of means, at the end of means, পিকে যাবে at the end of means, হ্যাঁ, and then reduce করবে after means। ক্লিয়ার? তাহলে এটা ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে প্রোগ্রেসিভ কনজেস্টিভ ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াটা প্রোগ্রেসিভ এবং কনজেস্টিভ, হ্যাঁ। এটা বিগিন করবে few days before menstruation, then increase হবে with menstruation, পিকে যাবে at the end of menstruation, and then reduces, এবং এক সময় এটা চলে যাবে। এন্ডোমেট্রিওসিসের পেইন এক সময় চলে যাবে, এবং এটা কি? পেইন দিয়ে তুমি, এটা হচ্ছে পেইন সেনসিটিভ, পেইন কিলার সেনসিটিভ। পেইন কিলার সেনসিটিভ মানে তোমার পেইন কিলার খেলে তোমার পেইনটা কমবে। এটা হচ্ছে পেইন কিলার সেনসিটিভ, ঠিক আছে? আচ্ছা, এটা কেন হচ্ছে? কজ কি? কজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আর থ্রম্বোক্সিন বিটা 2। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, এটার কজ কি? কেন ডিসমেনোরিয়া হচ্ছে? কারণ আমাদের যে এন্ডোমেট্রিওটিক টিস্যু আছে সেখান থেকে আমাদের কন্টিনিউয়াসলি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হচ্ছে। তো প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের পেইন করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আর থ্রম্বোক্সিন বিটা 2। তাহলে এখন কি কোশ্চেন আসলে আমরা পারবো যে ক্রাইটেরিয়া কি, কেন হচ্ছে পেইন হচ্ছে? পারবো তো না? তাহমেদ, ম্যাডাম, একটা কোশ্চেন ছিল যে হচ্ছে ম্যাডাম, এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশনের সময় কেন হচ্ছে পেইনটা বেড়ে যাচ্ছে? কারণ এট দ্য এন্ড অফ মেনস্ট্রুয়েশনের সময় ওই জায়গাটাতে অনেক বেশি তোমার ব্লাড গুলো জমা হচ্ছে। যখন ব্লাড গুলো অনেক বেশি জমা হয় তখন ও সাইজটা বেড়ে যায়, যার জন্য কি হচ্ছে? স্ট্রেচিং পেইন হচ্ছে, এবং চারপাশে যে নার্ভ গুলো থাকে এগুলো বেশি ইরিটেশন হচ্ছে। কারণ যতদিন তোমার মেনস্ট্রুয়েশন হবে ততদিনই তো তোমার ব্লিডিং হবে। তোমার মেনস্ট্রুয়েশনের প্যাটার্নটা কেমন হয়? ইউজুয়ালি আমাদের যখন শুরু হয় তখন একটু একটু স্পটিং যায়, ডে সেকেন্ড, ডে থার্ডে যে এটা অনেক বেশি হয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তো ব্লিডিং হতে থাকে একটু একটু করে। তো যখন তোমার শেষ পর্যন্ত ব্লিডিং হবে, ব্লাড গুলো কালেক্টেড হয়ে অনেক বেশি বড় হয়ে যাবে, এবং যখন একটা জায়গায় ব্লিডিং বেশি হয় তখন ও কি করে? ও চারপাশে কিন্তু স্ট্রেচিং পেইন হয় আর নার্ভ ইরিটেশন হয়, যার জন্য এট দ্য এন্ড অফ মেনস্ট্রুয়েশনে তোমার এই পেইন গুলো বাড়ে। আর আর্লি ফিউ ডেজ বিফোর মেনস্ট্রুয়েশনে কেন পেইন হয়? এটা হচ্ছে পেলভিক কনজেশন।
few days before menstruation তোমার ইমিউনোলজিক্যাল যে সিস্টেম ইনফ্লামেটরি রিঅ্যাকশন গুলো শুরু হয়ে যায়, ঠিক আছে? ইনফ্লামেটরি রিঅ্যাকশন শুরু হওয়ার জন্য কি করে, ও কিন্তু ভেসোডাইলেটর নাইট্রিক অক্সাইড তারপর প্রোস্টাসাইক্লিন গুলো রিলিজ করে কি হয়, ভাস্কুলার ডাইলেটেশন করে পেলভিক কনজেশন করে। পেলভিক কনজেশনের জন্য তোমার ফিউ ডেজ বিফোর মেনস্ট্রুয়েশন পেইনটা হচ্ছে। আর পিকে কেন বেশি যাচ্ছে, কারণ একটা কনসিল একটা জায়গা, ধর একটা বেলুন, তোমার বেলুন কি যত বেশি ফুলাও তত বেশি ফোলে, কিন্তু একটা টাইমে যেয়ে সে তো ফেটে যায়, তাই না? কিন্তু ও তো এরকম, এটা কিন্তু একটা কনসিল জায়গা, এটা কিন্তু অনেক বড় জায়গা না, এটা একটা কনসিল জায়গা। যখন বেশি বেশি জিনিস তুমি দিবা ওর প্রতি চাপ পড়বে, চাপ পড়লে কি হবে, ওর একটা স্ট্রেচিং পেইন হবে এবং ও বড় হওয়ার জন্য চারপাশের নার্ভগুলো ইরিটেশন হবে। ক্লিয়ার? জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন হচ্ছে মেনোরেজিয়া। আচ্ছা, এরপরে সিমটম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইম্পর্টেন্ট সিমটম। 2 নাম্বার সিমটম কি, menstrual abnormality। menstrual abnormalityর মধ্যে মোস্ট কমন হচ্ছে মেনোরেজিয়া। তবে এখানে কি হয়, পলিমেনোরিয়াও থাকতে পারে। এখন মেনোরেজিয়া পলিমেনোরিয়া এগুলো কেন, এগুলো হচ্ছে পেলভিক কনজেশনের জন্য, আর কিছুই না। পেলভিক কনজেশনের জন্য কি হবে, ভেসেল গুলো ডাইলেটেড হবে। যখনই আমাদের ভেসেল ডাইলেটেশন হয়, ভেসোডাইলেটেশন হয়, তখনই কিন্তু আমাদের কি হয়, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে সিমটম কি, তারপরে সিমটম ডিসপ্যারিউনিয়া। তারপর সিমটম হচ্ছে ডিসপ্যারিউনিয়া। কি টাইপের ক্রাইটেরিয়া কি ডিপ ডিসপ্যারিউনিয়ার এখানে, এটা হচ্ছে ডিপ ডিসপ্যারিউনিয়া, ঠিক আছে? এটা কেন হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেচিং অফ সারাউন্ডিং স্ট্রাকচার, আর একটা কি ডিরেক্ট থার্স্ট। কারণ কি, যখন তোমার হচ্ছে যে এই পাউচ অফ ডগলাসে, আমাদের এন্ডোমেট্রিওসিস যদি পাউচ অফ ডগলাসে থাকে অথবা রেক্টোভেজানাল সিস্টেমে থাকে, তখন সেটা কিন্তু পোস্টেরিয়রলি থাকতেছে। তো যখন ডিরেক্ট থার্স দেওয়া হয় তখন কিন্তু ওই জায়গাগুলোতেও যেহেতু নোডিউল এন্ডোমেট্রিওসিস থাকে, এন্ডোমেট্রিয়াল নোডুল কিন্তু সবসময় আমরা জানি যে টেন্ডার, তো যার জন্য তোমার হচ্ছে যে পেইনটা হয়। আর একটা কি ফিক্সড রেট্রোভার্টেড ইউটেরাস, ঠিক আছে? আচ্ছা, এই মেইন ইটিওলজিটা কি, যদি আমার এন্ডোমেট্রিওসিস কোথায় থাকে, আমার রেক্টোভেজানাল সেপ্টাম, আর একটা কি থাকে, পাউচ অফ ডগলাসে থাকে। মেইনলি এই দুটা অবস্থাতে আমাদের কি হয়, ডিসপ্যারিউনিয়া হয়, ডিপ ডিসপ্যারিউনিয়া। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা পড়বো কি ক্রনিক পেলভিক পেইন। এরপরে সিমটম কি, স্ট্রেচিং অফ সারাউন্ডিং স্ট্রাকচার, বইয়ে আছে, দত্তেই আছে। হ্যাঁ, আচ্ছা, ক্রনিক পেলভিক পেইনের 40 থেকে 50% কজ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ক্রনিক পেলভিক পেইনের 40 থেকে 50% কজ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। কেন হচ্ছে, একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন। আচ্ছা, যখন আমার ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয় তখন আমার কি রিলিজ হয়, একটা ইনফ্লামেশনে কি হতে পারে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলো তো একটা ইনফ্লামেশনের কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন, পারবা কেউ বলতে? অ্যাকুইট ইনফ্লামেশন, ক্রনিক, মানে সেটা সোললি ভালো হয়ে যেতে পারে, মানে কমপ্লিট রিজলিউশন হতে পারে না, এটা আবার ক্রনিকে এটা তো তোমার আউটকাম না, ইভেন্ট বলবো, ফিজিওলজি, প্যাথোফিজিওলজির কনসিকুয়েন্স। ওই যে 5টা সিমটম, ওইটা প্যালোর, রুবোর, ডলোর, এটা ইনফ্লামেশন হয়েছে, প্রথমে ও কি করবে, ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ করবে, ইনফ্লামেটরি সাইটোকাইন্স, তাই না? যখন ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ করবে তখন সে কি করবে, টিস্যু নেক্রোসিস করবে, আর কি করবে, চারপাশে অ্যাডিশন করবে, আর কি করবে, নার্ভ ইরিটেশন করবে। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে না?
যে ক্রনিক পেলভিক পেইন কেন হচ্ছে, সবসময় একটা পেলভিক পেইন আমার কেন হচ্ছে, কারণ একটা লো গ্রেড ইনফ্লামেটরি লেশন সবসময় থাকতেছে। কারণ যখন আমার মাসিক শুরু হচ্ছে, আমি বলছি তার ফিউ ডেজ বিফোর, ঠিক আছে, ফিউ ডেজ বিফোর, ধরো তোমার মাসিক শুরু হবে হচ্ছে মাসের 15 তারিখে, তাহলে তোমার 8-9 তারিখের, ওই মাসের 8-9 তারিখ থেকে কিন্তু তোমার একটা পেইন শুরু হয়। কেন? কারণ এই ইনফ্লামেটরি একটা রিয়াকশন তোমার হচ্ছে। তো ইনফ্লামেটরি রিয়াকশনটা তোমার মাসিক শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু থাকতেছে। তাহলে তোমার মাসিক যদি 15 তারিখ থেকে শুরু হয়, 15 থেকে 20 তারিখ পর্যন্ত, ধরো 4-5 দিন তোমার মাসিক হচ্ছে, তাহলে ওই সময়টা তো তোমার ব্যথা থাকতেছে। আবার তোমার যখন ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে, তারও 4-5 দিন ধরে কিন্তু তোমার এই রিয়াকশনটা থাকতেছে, ইনফ্লামেশনটা রিজলভ হতে আরো 4-5 দিন লাগতেছে। তাহলে ধরো 25 তারিখ, তাহলে একটা মাসের 30 দিনের মাসের পেইনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে তোমার একটা মাসের 7 দিন আর 5 দিন, 12 দিনের মতন তুমি একটু ভালো আছো, আর বাকি কয়দিন কিন্তু তোমার একটু একটু করে পেইন হচ্ছে। এটা হচ্ছে ক্রনিক পেলভিক পেইন, একটা ক্রনিক্যালি একটা পেলভিক পেইন তুমি ফেস করতেছো এন্ডোমেট্রিওসিস হলে। কেন? কষ্ট এত মুখস্থ করার কিছু নাই, দেখো কনসিকুয়েন্সটা মুখস্থ করলে তুমি পারবা। ফার্স্ট হচ্ছে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়। ইনফ্লামেটরি রিঅ্যাকশনে কি হয়? ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইন গুলো কি করবে? তোমার টিস্যু নেক্রোসিস করবে, অ্যাডেশন করবে এবং নার্ভ ইরিটেশন করবে, ঠিক আছে? আচ্ছা, আর এক্সট্রা কি মনে রাখবা? এক্সট্রা হচ্ছে তোমার এন্ডোমেট্রিওমা ফর্মেশন। এন্ডোমেট্রিওমা, কারণ যখন তোমার ওভারিতে চকলেট সিস্ট হবে, তখন চকলেট সিস্টটা কি করবে? তোমার অনেক স্ট্রেচিং পেইন করে, চারপাশে যে তোমার হচ্ছে যে অ্যাডেশন হয় ওভারির চারপাশে, এই জন্য সবসময় একটা স্ট্রেচিং পেইন হয়। হ্যাঁ, এটা হচ্ছে এন্ডোমেট্রিওমা। তাহলে ক্রনিক পেলভিক পেইনের কজ মুখস্থ করা কি খুব কঠিন? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ইনফার্টিলিটির কজ। হ্যাঁ, ওয়াই এন্ডোমেট্রিওসিসে ইনফার্টিলিটি হয়। হ্যাঁ, আরেকটা সিম্পটম কি? ইনফার্টিলিটি। যেহেতু আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম যে সময়টুকু এর মধ্যে আমাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে, তার মানে ওর ফার্টিলিটিতে কিছু ইফেক্ট থাকবে। যেসব ডিজিজ কনফাইন থাকে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে, সেই সব ডিজিজ অবশ্যই তোমার ফার্টিলিটিতে ইফেক্ট রাখবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবা যে যেসব ডিজিজের বয়স সীমা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, সেই সব ডিজিজ অবশ্যই তোমার ফার্টিলিটিতে কিছু না কিছু ইফেক্ট ফেলবে। তাহলে আমাদের এখানে কি ইফেক্ট ফেলে? ইনফার্টিলিটি। এখন এন্ডোমেট্রিওসিস কেন ইনফার্টিলিটি করতেছে? কিছু আছে ওভারিয়ান কজ। হ্যাঁ, কিছু আছে ওভারিয়ান কজ। কি ওভারিয়ান কজ? অ্যানোভুলেশন। অ্যানোভুলেশন মানে ও ওভুলেশন হতে দেয় না। তারপরে কি? লুটিয়াল ফেজ ডিফেক্ট। লুটিয়াল ফেজ ডিফেক্ট, ঠিক আছে? তারপরে কি? প্রিম্যাচিউর লুটিওলাইসিস। প্রিম্যাচিউর লুটিওলাইসিস। প্রিম্যাচিউর লুটিওলাইসিস। আর কি করবে? লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম। আর কি করবে? হাইপারপ্রোল্যাকটিনেমিয়া। হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, ঠিক আছে? তারপরে কি করবে? হাইপারপ্রোল্যাকটিনেমিয়া। আর কি করবে? ডাবল এলএইচ পিক। ডাবল এলএইচ পিক। হ্যাঁ, ডাবল এলএইচ পিক। তাহলে এগুলো কি করতেছে? ওভারিতে করতেছে। ওভারিতে কি কি করতেছে একদম মুখস্থ করতে হবে। মেইন কাজ হচ্ছে ওর লুটিয়াল ফেজটাকে ঝামেলা করা। লুটিয়াল ফেজ ঝামেলা করলে কি হবে? ওভুলেশন হবে না। যদি ওভুলেশন না হয়, তাহলে লুটিয়াল ফেজ অবশ্যই কমে যাবে, কারণ তো প্রজেস্টেরন আসবে না। যখন প্রজেস্টেরন আসবে না, তখন কি হবে? লুটিয়াল ফেজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে প্রিম্যাচিউর লুটিওলাইসিস হচ্ছে। আবার যদি আর অনেক সময় আছে যে যদি ওভুলেশন না হয়, তাহলে লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম হয়। এগুলো কি কোনটা সেটা আমি পরে ইনফার্টিলিটি যখন পড়াবো তখন এগুলোকে আমি তোমাদের ব্যাখ্যা করবো যে কেন কোনটা কি। এখন শুধু মুখস্থ করো। আর কি? হাইপারপ্রোল্যাকটিনেমিয়া আর ডাবল এলএইচপি, এগুলো হচ্ছে ওভারির উপরে ওর কাজ। এরপরে কি আছে? টিউবের উপরে কিছু কাজ আছে। টিউবে কি কাজ করে ও? অল্টার্ড টিউবাল মোটিলিটি। অল্টার্ড টিউবাল মোটিলিটি। অল্টার্ড টিউবাল মোটিলিটি। আর কি আছে? অল্টার্ড টিউবাল মোটিলিটি। আর কি আছে? অল্টার্ড টিউবো ওভারিয়ান রিলেশনশিপ। অল্টার্ড টিউবো ওভারিয়ান রিলেশনশিপ। টিউবো ওভারিয়ান রিলেশনশিপ। আর কি করবে? রিডিউসড ডিক্রিজড ফিমব্রিয়াল এগ আপটেক।
তাহলে টিউবের মেইন কাজ কি? টিউবের মেইন কাজ কি? ও মোটিলিটির মাধ্যমে এগটাকে কালেক্ট করা। হ্যাঁ, তো যখন ও মোটিলিটিটাকে কমায় দিচ্ছে, মোটিলিটিটাকে অল্টার করে দিচ্ছে, তারপর ওর টিউব ওভারিয়ান একটা রিলেশনশিপ আছে যে ওভারি থেকে ওটা রিলিজ হবে, এসেই সাথে সাথে ও টিউবের মধ্যে ঢুকবে। যখন ওর রিলেশনটাও নষ্ট হয়ে গেল, ও কারণ অ্যাডিশনের জন্য ওভারি একদিকে চলে গেছে, টিউব আর দিকে চলে গেছে, তাহলে তো ও ওটাকে নিতে পারতেছে না। তাহলে টিউবের এগ কালেকশনটা কমে যাচ্ছে। কেন? একটা হচ্ছে অল্টার টিউবার মোটিলিটির জন্য, আর একটা হচ্ছে অল্টার টিউব ওভারিয়ান রিলেশনশিপের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে গেল ওভারিয়ান ফ্যাক্টর আর টিউবাল। আর কি কি আছে? কিছু পেরিটোনিয়াল কজ আছে। হ্যাঁ, পেরিটোনিয়াল কজ কি? কিছু না, অ্যাডহেশন, পেরিটোনিয়াল ইরিটেশন, পেরিটোনিয়াল ইরিটেশন, পেরিটোনিয়াল ইরিটেশন, পেরিটোনিয়াল অ্যাডহেশন। তারপর কি? ইমপ্লান্টেশন ফেইলিওর, ইমপ্লান্টেশন ফেইলিওর। তারপর কি? ডিসপ্যারিউনিয়া। এই কটা জিনিস মনে রাখলে হবে, এত কিছু মনে রাখার দরকার নাই। হ্যাঁ, যে কটা বলছি, ওভারিটটা লিখে কয়েকটা লিখবা, মনে রাখবা। টিউবেরটা লিখে কয়েকটা মনে রাখবা। টিউবের তো মাত্র 3টা, কোনো কিছুই যদি টিউবের মনে না থাকে, অ্যাটলিস্ট অল্টার টিউব ওভারিয়ান রিলেশনশিপ এটা মনে রাখবা। আর কি? তোমার পেরিটোনিয়াল ইরিটেশন, পেরিটোনিয়াল অ্যাডহেশন, ইমপ্লান্টেশন ফেইলিওর, আর কি? ডিসপ্যারিউনিয়া। এটা তো মনে রাখা সোজা। ক্লিয়ার? ইনফার্টিলিটির কজ ক্লিয়ার? আচ্ছা, এখন আর কিছু সিমটম প্রেজেন্ট করে যে এগুলো হচ্ছে সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। মেইনলি ট্রায়াড হচ্ছে, ট্রায়াড যদি তুমি বলো, ট্রায়াড যদি তুমি ধরো, তাহলে তোমার কি আসবে? প্রোগ্রেসিভ কনজেস্টিভ ডিসমেনোরিয়া। ট্রায়াড কাকে বলা হয়? হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে ডিসপ্যারিউনিয়া, আর 3 নাম্বার হচ্ছে ইনফার্টিলিটি। এটা হচ্ছে ট্রায়াড। যদি এন্ডোমেট্রোসিসের এই কথাটা থাকে যে হোয়াট ইজ দ্য ট্রায়াড অফ এন্ডোমেট্রোসিস, তখন তোমাকে এই 3টার কথা বলতে হবে। তো এগুলো মোটামুটি সবারই থাকে। হ্যাঁ, কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো ডিপেন্ড করতেছে কিসের উপরে? সাইটের উপরে। ধরো কোনো কারণে আমার নোজে এন্ডোমেট্রোসিস, তাইলে আমি কি নিয়ে প্রেজেন্ট করব? আমি সারা বছর ভালো থাকবো, কিন্তু যখন আমার মাসিক হবে তখন আমি দেখবো যে আমার এপিস্টাক্সিস হচ্ছে। তারপর মাঝে মাঝে কি হতে পারে? আমার নেজাল কনজেশন হতে পারে। হ্যাঁ, আবার ধরো আমার হচ্ছে লাং এন্ডোমেট্রোসিস আছে, তাহলে কি হবে? সারা বছর আমি ভালো থাকবো, কিন্তু যখন মাসিক হবে তখন আমার হঠাৎ করে আমার কাশি হবে, আমার হেমোপ্টাইসিস হতে পারে, অথবা দেখা যায় যে ওইটা জমে জমে আমার অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, এই জিনিসগুলো। আবার ধরো যখন আমার হচ্ছে রেকটাম বা সিগময়েড কোলনে আমার এন্ডোমেট্রোসিস আছে, তাহলে ধরো আমি সারা বছর ভালো থাকবো, কিন্তু যখন আমার পিরিয়ড হবে তখন আমার কি হবে? হেমাটোকেজিয়া হবে, তাই না? আমার পারেক্টাল ব্লিডিং হবে, আমার হচ্ছে যে ডেফিকেশনে আমারও ঝামেলা হবে, ডেফিকেশন পেইনফুল, যেটাকে বলা হয় ডিসকেজিয়া। যেটাকে বলা হয় ডিসকেজিয়া। ডিসকেজিয়া মানে কি? ডিসকেজিয়া মানে কি? পেইনফুল ডেফিকেশন, পেইনফুল ডেফিকেশন। হ্যাঁ, ডিসকেজিয়া মানে পেইনফুল ডেফিকেশন। তাহলে আমার যদি হচ্ছে যে জিআইটি তে হয়, লোয়ার জিআইটি তে হয়, আপার জিআইটি তে হওয়ার তো ইউজুয়ালি কোনো ই নাই, মোস্ট কমনলি লোয়ার জিআইটি তে হয়, কারণ লোয়ার জিআইটি আমাদের পেলভিক অর্গান হিসেবে থাকে। তো সেগুলোতে যদি হয় তাহলে কি হবে? ডিসকেজিয়া হবে, পাররেক্টাল ব্লিডিং হবে, ঠিক আছে, আর পেইন হতে পারে। আর যদি ধরো আমার ব্ল্যাডারে হয় তাহলে কি হবে? আমি সারা বছর ভালো থাকবো, কিন্তু আমার মাসিকের সময় আমার হেমাচুরিয়া হবে। আর একটা কি হতে পারে? যেহেতু ব্লাড আসতেছে আমার হচ্ছে ইউরিনে, আমার রিকারেন্ট ইউটিআর ফিচার থাকতে পারে। ক্লিয়ার? সিমটম কি ক্লিয়ার? যারা অনলাইনে আছো, সিমটম কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সাইন করবো। এতক্ষণ আমরা পড়লাম কি কি পেশেন্ট সিমটম নিয়ে প্রেজেন্ট করে। এখন আমরা পড়বো হচ্ছে সাইন, মানে কি ভাবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, 75% ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের সিমটম দিয়ে বুঝতে পারি, এবং 75% ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রোসিস হচ্ছে সিমটোমেটিক, যেখানে ফাইব্রয়েড কিন্তু 75% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক। সেখানে এটার সাথে ডিফারেন্স হচ্ছে এন্ডোমেট্রোসিস 75% ক্ষেত্রে সিমটোমেটিক। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি কি করব? জেনারেল এক্সামিনেশন। অন জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন আমি কি পাবো? পেশেন্ট টক্সিক থাকতে পারে,
আর এত বেশি পেইন হয় যে পেশেন্ট টক্সিক থাকতে পারে। আর কি পেতে পারি আমি, পেশেন্ট এনিমিক থাকতে পারে, কারণ ব্লিডিং বেশি হওয়ার জন্য, মেনোরেজ হওয়ার জন্য পেশেন্ট এনিমিক হয়ে যেতে পারে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমি কি পাবো, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি মাইল্ড মিনিমাম ডিজিজ থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিছুই পাবো না, হ্যাঁ, এনএডি। কিন্তু যদি চকলেট সিস্ট থাকে এবং সেটা অনেক বড় চকলেট সিস্ট হয় তাহলে আমি কি পেতে পারি, লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস, একটা ইল ডিফাইন্ড ইরেগুলার টেন্ডার ফিক্সড মাস পেতে পারি। ঠিক আছে, ইউজুয়ালি আমরা অ্যাবডোমেনে কিছু পাই না, শুধু একটা টেন্ডারনেস পেতে পারি, লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেতে পারি। কিন্তু যদি এমন হয় অনেক বড় একটা সিস্ট আছে যেটা টিউবো ওভারিয়ান মাস তৈরি করতেছে একটা একসাথে অ্যাডিশন হয়ে, তাহলে সেক্ষেত্রে আমি কি পেতে পারি, একটা ইল ডিফাইন্ড ইরেগুলার টেন্ডার ফিক্সড মাস পেতে পারি। যে মাসটা ইরেগুলার হবে, টেন্ডার হবে, আর কি হবে, ফিক্সড হবে, যেহেতু চারপাশ থেকে অ্যাডিশন থাকে ফিক্সড হবে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, এটা এমসিকিউতে আসতে পারে, যতই টিউব অল্টার্ড হোক, মডেলিটি অল্টার্ড হোক, টিউব ওভারিয়ার রিলেশনশিপ নষ্ট হোক, আবার হচ্ছে যে টিউবের চারপাশে অ্যাডিশন থাকুক, টিউব কিন্তু কখনো ব্লক হয় না এন্ডোমেট্রিওসিসে ইউজুয়ালি। কিন্তু অনেক সময় যদি এমন হয় যে না তোমার ফিব্রিয়েটের এন্ডটা পুরোপুরি ব্লক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার টিউব ব্লক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিআইডি তে যেমন ওর বাইরেরটা ভালো থাকলেও পিআইডি হওয়ার পর থেকে দেখা যায় যে ভিতরেরটা নষ্ট হয়ে যায়, মানে ব্লক হয়ে যায়। সেই জন্য এটা মাথায় রাখতে হবে যে ইউজুয়ালি এন্ডোমেট্রোসিস টিউবাল ব্লক করে না, টিউবের অ্যানাটমি নষ্ট করতে পারে কিন্তু টিউবটাকে ইউজুয়ালি ব্লক করে না। ঠিক আছে, আচ্ছা এন্ডোমেট্রোসিস একটা ডিজিজ বলো তো যে ডিজিজটা অ্যাকচুয়ালি এন্ডোমেট্রোসিসে কখনো হতে পারে না, এটা একটু বলে রাখি পরে যদি, এখন মাথায় আসছে তো। একটা ডিজিজ মেয়েদের যে ডিজিজটা আসলে কখনো এন্ডোমেট্রোসিসে হবে না, কার্সিনোমা, not like that. কার্সিনোমা এন্ডোমেট্রোসিসও হবে না, এন্ডোমেট্রোসিস থেকে কার্সিনোমা হওয়ার চান্স খুবই কম, কিন্তু কারো এন্ডোমেট্রোসিস থাকলে যে কখনো কার্সিনোমা হবে না এরকম কিছু না। কোলাপস, কারণ এন্ডোমেট্রোসিসে এত বেশি অ্যাডিশন থাকে, ইউটেরাস ওভারি সবকিছু এত বেশি চারপাশ থেকে অ্যাডিশন থাকে যে এন্ডোমেট্রোসিসের পেশেন্টের ইউজুয়ালি প্রোলাপস হয় না, কারণ প্রোলাপস হতে গেলে চারপাশে কি হয়, লিগামেন্ট গুলো লুজ হয়ে যায়, তখনই তো ইউটেরাসটা নিচে নেমে আসে। ওর লিগামেন্ট লুজ হলেও চারপাশ থেকে ওর এত বেশি অ্যাডিশন থাকে যে ওটা আর নিচে নেমে আসার কোনো জায়গা থাকে না। তো এন্ডোমেট্রিওসিসে দেখা যায় যে ইউজুয়ালি প্রোলাপস হয় না। ঠিক আছে, তাহলে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন এটা পাচ্ছি। এখন আমরা কি করব, পার ভেজাইনাল এক্সামিনেশন। হ্যাঁ, পার ভেজাইনাল এক্সামিনেশনে আমরা ফার্স্টে ইন্সপেকশন, তাই না? পার ভেজাইনাল এক্সামিনেশন আমরা কি কি করি, ইন্সপেকশন, পার স্পেকুলাম এক্সামিনেশন, বায়োম্যানুয়াল এক্সামিনেশন এন্ড দেন পার রেক্টাল এক্সামিনেশন। আচ্ছা, ইন্সপেকশনে অ্যাকচুয়ালি নাথিং, ইন্সপেকশন আমি কিছুই পাবো না। পার স্পেকুলাম এক্সামিনেশনে খুব রেয়ারে আমরা কি পেতে পারি, ব্লুইশ স্পট ইন পোস্টেরিয়র ফর্নিক্স। পোস্টেরিয়র ফর্নিক্সে আমরা ব্লুইশ স্পট পেতে পারি, কারণ কি, কারণ পাউচ অফ ডগলাসে যদি আমার নোডিউল থাকে, এন্ডোমেট্রিওটিক নোডিউল থাকে, ওটাকে আমরা ব্লুইশ দেখতে পারি অনেক সময়। আচ্ছা, এখন বায়োম্যানুয়াল এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যখন পিভি করব তখনই পেশেন্ট কি করবে, পেলভিক টেন্ডারনেস প্রেজেন্ট করবে, মানে আঙ্গুল ঢুকাতে যায়, উ আ উ এগুলো শুরু করবে। যখনই তুমি পিভি করতে যাবা তখনই পেশেন্ট কি ব্যথা। আচ্ছা, এটা কখনো ভুলবা না যে সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট আর পেলভিক টেন্ডারনেস এক জিনিস না। সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট হচ্ছে আমি পিভি করব, প্রথম যখন আমি পিভি করব পেশেন্টের একটু ব্যথা লাগবে, কিন্তু পেশেন্ট একদম চিৎকার করে উঠবে না। কিন্তু যখন আমি সার্ভিক্সে যে ওটাকে মুভ করব, রাইট টু লেফট, লেফট টু রাইট সার্ভিক্সটাকে, তখন পেশেন্ট ব্যথা ফিল করবে অনেক বেশি। এটা হচ্ছে তোমার পজিটিভ দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকুট পিআইডি
আর 2 নাম্বার হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। ঠিক আছে, অ্যাকুট পিআইডি আর একটোপিক প্রেগন্যান্সিতে পেশেন্টের সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ থাকে, কিন্তু এন্ডোমেট্রিওসিসে কিন্তু এটা সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ না। ও তুমি যখনই পিভি করা শুরু করবে তখনই ও ব্যথায় কাতরাতে থাকবে, তার মানে পেলভিক টেন্ডারনেস থাকবে পেশেন্টের। আচ্ছা, এখন তুমি, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো না অনলাইনে যারা আছো? জি যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপর তুমি যখন আঙ্গুলটা দিছো ইউট্রাস পর্যন্ত, তখন ইউট্রাসটা কি দেখবা? ইউট্রাসের মেইনলি আমরা কি দেখি? অ্যান্টিভার্টেড অর রেট্রোভার্টেড, এটা দেখি। আরেকটা দেখি ওর কি দেখি, আরেকটা কনসিস্টেন্সি দেখি, আরেকটা কি দেখি, মুভমেন্ট দেখি। তাহলে এখানে আমরা কি পাবো? রেট্রোভার্টেড ফিক্সড ইউটেরাস পাবো, রেট্রোভার্টেড ফিক্সড ইউটেরাস। তাহলে আমরা ইউটেরাসের মেইনলি যখনই পিভি করবা তখনই তুমি ইউটেরাসের 3টা জিনিস বলবা। কি কি জিনিস বলতে হবে? একটা এটা ইন্টিভার্টেড অর রেট্রোভার্টেড, আরেকটা বলবো এটার কনসিস্টেন্সিটা কি, এটা কি ফার্ম না হার্ড নাকি। ইউজুয়ালি এন্ডোমেট্রিওসিসে এটার কোনো, যদি ইউটেরাসের মধ্যে অ্যাডেনোমায়োসিস না থাকে তাহলে এটা নরমাল টেক্সচারই থাকবে। আরেকটা কি দেখি, আরেকটা দেখি যে ওর মুভমেন্ট, যে ও মুভ করতেছে কিনা, কিন্তু এখানে কি থাকবে? রেট্রোভার্টেড ফিক্স থাকবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমি দুটো জিনিস দেখলাম। ফার্স্টে দেখলাম যে এটা টেন্ডার কিনা, দেখলাম হ্যাঁ টেন্ডার। তারপরে দেখলাম ইউটেরাস। এখন আমার কি দেখতে হবে? আমাকে দেখতে হবে এখন ফর্নিক্স দেখতে হবে, তাই না? তাহলে যদি আমি পোস্টেরিয়র ফর্নিক্স দিয়ে আমি কি পাবো? পোস্টেরিয়র ফর্নিক্স দিয়ে আমি দেখবো হচ্ছে নোডিউলারিটি। নোডিউলারিটি কোথায় থাকবে? ইন পাউচ অফ ডগলাস। আর একটা কি পাবো? নোডিউলার থিকেনিং, নোডিউলার থিকেনিং অফ ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। হ্যাঁ, নোডুলার থিকেনিং অফ ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। তাহলে আমি যখন পিভি করলাম আমার ইউটেরাস দেখা শেষ, টেন্ডারনেস দেখা শেষ, এখন আমি ফর্নিক্স গুলো দেখবো। মেইনলি আমরা কোন ফর্নিক্স দেখি? পোস্টেরিয়র ফর্নিক্স দেখি আর ল্যাটারাল ফর্নিক্স দেখি। তো ফার্স্টে হাত কিন্তু আমাদের পোস্টেরিয়র ফর্নিক্সে যায়, তাই না? তো ইউটেরাস দেখার পরপরই আমরা পোস্টেরিয়র ফর্নিক্স দেখবো। পোস্টেরিয়র ফর্নিক্সে আমি কি পাবো? নোডুলারিটি ইন দ্য পাউচ অফ ডগলাস। পাউচ অফ ডগলাসে আমরা কি দেখতে পারবো? যে যেই নোডুলার ডিপোজিট গুলো আছে এগুলো আমরা ফিল করতে পারবো পোস্টেরিয়র ফর্নিক্সে। আর একটা কি ফিল করি আমরা? ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট ফিল করতে পারি। সবাই এটা পারে না, যারা পিভি করতে করতে অভ্যস্ত তারা পারে, কিন্তু ফাইন্ডিং তো পরীক্ষায় আসলে আমাদের লিখতে হবে, যার জন্য এটাকে মুখস্থ করতে হবে। ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে কি থাকবে? নোডুলার থিকেনিং থাকবে। আচ্ছা, এখন আসলে ল্যাটারাল ফর্নিক্সে, ল্যাটারাল ফর্নিক্সে মেইনলি আমরা কি দেখি? ল্যাটারাল ফর্নিক্সে মেইনলি দেখি কোন টিউব ওভারিয়ান মাস আছে কিনা, ওভারি সবকিছু ঠিক আছে কিনা। নরমাল অবস্থায় তো আমরা ওভারি ফিল করতে পারি না, কিন্তু কোনো যদি মাস থাকে তাহলে কিন্তু সেটা আমরা ল্যাটারাল ফর্নিক্সে ফিল করতে পারি। তাহলে এখানে কি পাবো? সেম যেটা আমরা অ্যাবডোমেনে যে ক্রাইটেরিয়া পাইছিলাম এরকমই একটা কি থাকবে? টিউও মাস থাকবে। টিউও মাস যেটা কিনা টেন্ডার হবে, ইরেগুলার হবে আর ফিক্সড হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পারভেজানাল এক্সামিনেশন আর একটা কি থাকলো? পাররেক্টাল এক্সামিনেশন। হ্যাঁ, আচ্ছা নরমাল কিন্তু বিনাইন ডিজিজে পাররেক্টাল এক্সামিনেশন করতে হয় না, এক্সেপ্ট এন্ডোমেট্রিওসিস পিআইডি, যেগুলোতে অবশ্যই পাররেক্টাল এক্সামিনেশন করতে হবে। ম্যালিগন্যান্সিতে তো আমি অবশ্যই পাররেক্টাল এক্সামিনেশন করব, কিন্তু অন্যান্য বিনাইন ডিজিজ যেমন অ্যাডেনোমায়োসিস, তারপরে তোমার ফাইব্রয়েড, এগুলোতে অ্যাকচুয়ালি তোমার কিন্তু পাররেক্টাল এক্সামিনেশন প্রয়োজন হয় না, কিন্তু এন্ডোমেট্রিওসিসে কিন্তু আমাকে অবশ্যই পাররেক্টাল এক্সামিনেশন করতে হবে। তো পাররেক্টাল এক্সামিনেশনে আমরা কি পাবো? এই জিনিসগুলো মেইনলি পাবো, পাউচ অফ ডগলাসের নোডুলারিটি, তারপর হচ্ছে যে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট নোডুলারিটি, এগুলো আরো কি করব? বেশি ভালো পাবো। তাহলে আমি কি করব? কোইনসাইড করব, কোইনসাইড অফ পিভি ফাইন্ডিং। ক্লিয়ার? তাহলে এইটাও কিন্তু পরীক্ষায় আসে তোমাদের, এক্সামিনেশন ফাইন্ডিং। এক্সামিনেশন ফাইন্ডিং, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই লাগবে। এখন ক্লিয়ার? যদি আসে এভাবে লিখতে পারবা না, আমি কিন্তু সব লিখে লিখে দিচ্ছি, কারণ কি? কারণ তোমাদের পরীক্ষা আসে যেন এভাবেই পয়েন্টস করে করে তোমরা লিখতে পারো, তাই না? আমার কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে তোমাদের সাথে সাথে, পড়ানোর সাথে সাথে। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এক্সামিনেশন ফাইন্ডিং নিয়ে? কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এসএকিউ এ আসে তোমাদের। ম্যাডাম নিচের দিকে না আর দেখা যাচ্ছে না, লিখতে পারছি না। ওই যে রেট্রোভার্টেড ফিক্সড ইউটেরাস, তারপরে এইগুলো এই যে ল্যাপটপের কারণে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে পেলভিক টেন্ডারনেস। বাইম্যানুয়াল এক্সামিনেশন একটা হচ্ছে পেলভিক টেন্ডারনেস, রেট্রোভার্টেড ফিক্সড ইউটেরাস, নোডুলারিটি ইন পাউচ অফ ডগলাস, nodular thickening of uterosacral ligament, irregular tender fixed tube ovarian mass,
rectal examination কি coincide of PV finding clear coincide the PV finding এই যেগুলো আমি বাই ম্যানুয়ালে পাইলাম বুঝতে পেরেছি coincide করবে পারেক্টাল করে ক্লিয়ার তো না জি ম্যাডাম থ্যাংক ইউ ওকে তাহলে আমরা এক্সামিনেশনও পড়ে ফেললাম এখন আমরা কি করব এখন আমরা ইনভেস্টিগেশন করব কিভাবে আমরা ডায়াগনোসিস করব ডায়াগনোসিস ইনভেস্টিগেশন হ্যাঁ ইনভেস্টিগেশন ইউজুয়ালি আমরা মিনিমাম ডিজিজ যদি হয় হ্যাঁ তাহলে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে কিছু পাই না কারণ ইনভেস্টিগেশনে আল্ট্রাসোনোগ্রাফিতে শুধুমাত্র আমরা যদি তোমার হচ্ছে ওভারি ইনভলভমেন্ট হয় তাহলেই কিন্তু আমরা এটা ধরা পড়ে আচ্ছা আগে একটু স্টেজিংটা বলে নেই তাহলে তোমরা হচ্ছে যে বুঝবা না কিছু ঝামেলা থাকবে আচ্ছা স্টেজিংটা কি স্টেজিং আচ্ছা মিনিমাম ডিজিজ মিনিমাম স্টেজিং কি হয় মিনিমাম ডিজিজ মাইল্ড ডিজিজ মডারেট আর সিভিয়ার ঠিক আছে আচ্ছা মিনিমাম ডিজিজ কোনটাকে বলবো মিনিমাম এবং মাইল্ড ডিজিজ যেখানে হচ্ছে কোনো নো এন্ডোমেট্রিওমা ফর্মেশন কোনো ওভারিতে এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্ট থাকবে না তারপরে কি সুপারফিশিয়াল লেশন থাকবে যেটা শুধুমাত্র আমরা ল্যাপারোস্কোপিতেই আমরা দেখতে পাবো কারণ আমরা কি জানি কি ল্যাপারোস্কোপি দিয়ে কিন্তু আমরা স্টেজিং করতে পারবো শুধু ঠিক আছে সুপারফিশিয়াল লেশন থাকবে এবং অ্যাডিশন থাকলেও সেটা কি ফ্লিনজি অ্যাডিশন মানে যে অ্যাডিশন গুলো আমি ইজিলি আমাদের প্রোব দিয়ে আমরা সরাতে পারবো এটা হচ্ছে ফ্লিনজি অ্যাডিশন এটা হচ্ছে মিনিমাম মাইল্ড ডিজিজের ক্ষেত্রে ঠিক আছে মডারেট ডিজিজ কখন বলবো মডারেট ডিজিজ যখন আমার এন্ডোমেট্রিওমা থাকবে কিন্তু এটা 3 সেন্টিমিটার এন্ডোমেট্রিওমা আমার থাকবে কিন্তু এটা লেস দেন 3 সেন্টিমিটার ইকুয়াল অর লেস দেন 3 সেন্টিমিটার ঠিক আছে আর কি থাকবে কোর্স অ্যাডিশন যেটা ইজিলি আমরা সরাতে পারবো না আর কি থাকবে পাউচ অফ ডগলাস partially obliterated তাহলে এটা হচ্ছে মডারেট ডিজিজ সিভিয়ার ডিজিজ কখন বলবো যখন আমার এন্ডোমেট্রিওমা আমার গ্রেটার দ্যান 3 সেন্টিমিটার হবে আমার কোর্স অ্যাডিশন থাকবে আর আমার কি পাউচ অফ ডগলাসটা কমপ্লিটলি অবলিটারেটেড হবে ঠিক আছে স্টেজিং কি বুঝতে পারছো স্টেজিং কি বোঝা গেছে জি আপু ওকে আচ্ছা এখন আমি যে ইনভেস্টিগেশন করব হ্যাঁ আমি বলছি যে যদি এন্ডোমেট্রিওমা থাকে চকলেট সিস্ট থাকে সেটা হচ্ছে তোমার স্টেজ 3-4 কারণ স্টেজ 1-2 তে কোনো ডিপ ইনফিলট্রেটিং লেশন থাকবে না এন্ডোমেট্রিওমাটা হচ্ছে ডিপ ইনফিলট্রেটিং লেশন তো তাহলে কি মাইল্ড টু মিনিমাল ডিজিজ আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পাবো না কারণ এই যে অ্যাডিশন গুলো এগুলো কিন্তু খুব ভালো আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায় না তবে যারা এক্সপেরিয়েন্সড আল্ট্রাসোনোগ্রাফি যারা মানে সোনোলজিস্ট ওরা কিন্তু দেখবা যে ইদারিং বলে যে অ্যাডিশন প্রেজেন্ট বিটুইন ইউটেরাস এন্ড রেকটাম অথবা বিটুইন ওভারি কারণ ওভারিটা কিন্তু ইউজুয়ালি আল্ট্রাসোনোগ্রাফি আমরা যখন যারা করি নরমালি টিভিএস তারা কিন্তু আমরা বুঝতে পারি যে কোনখানে ওভারিটা থাকবে থাকা উচিত কোনোভাবে দেখলাম যে ওভারিটা এসে ইউটেরাসের পিছনের দিকে এসে লেগে আছে তার মানে অ্যাডিশন আছে তো তোমার চকলেট সিস্ট নাই কিন্তু আমি দেখতেছি যে পেশেন্টের সাইন সিমটম আছে এবং আল্ট্রাসোনোগ্রাফিতে এরকম দেখলাম যে ইউটেরাসের সাথে ওভারিটা লাগানো অথবা আমরা দেখলাম যে ইউটেরাসের সাথে রেকটামটা লাগানো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে ঠিক আছে তাহলে এটা এন্ডোমেট্রিওসিস কিন্তু এটা এখনো স্টেজ 3-4 যায় না স্টেজ 1-2 এর মধ্যে আছে
ঠিক আছে? তাহলে আমি আল্ট্রাসোনোগ্রাফিতে ফার্স্ট কি করব? ফার্স্ট আমি আল্ট্রাসোনোগ্রাফি করব। যদি পেশেন্ট ম্যারিড হয় তাহলে অবশ্যই টিবিএস। হ্যাঁ, পেশেন্ট যদি ম্যারিড হয় তাহলে অবশ্যই টিবিএস। ঠিক আছে? আর যদি আনম্যারিড হয় তার ক্ষেত্রে তো কিছু করার নাই, তার ক্ষেত্রে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং অফ চকোলেট সিস্ট খুবই ইম্পর্টেন্ট। চকোলেট সিস্ট, আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং অফ চকোলেট সিস্ট খুবই ইম্পর্টেন্ট। এটা কি? একটা টিওমাস পাবো আমরা, একটা টিওমাস থাকবে অ্যাডেনেক্স সাথে। হ্যাঁ, টিওমাসটা কেমন হবে? টিওমাসটা ইউজুয়ালি রাউন্ড, thick walled, ground glass appearance, septed, আর এটা কি? লো লেভেল ইন্টারনাল ইকো থাকবে। এই ক্রাইটেরিয়া কিন্তু একদম মুখস্থ করতে হবে, এটা অস্পিতে আসে। অস্পি ক্লাসে তোমাদের আমি চকোলেট সিস্টের ছবি বা তোমরা নেটেও কিন্তু চকোলেট সিস্ট সার্চ দিয়ে দেখতে পারো। তাহলে কি? একটা টিওমাস থাকবে যেটা কিনা ইউজুয়ালি রাউন্ড হয়, thick walled হবে, গ্রাউন্ড ক্লাস অ্যাপিয়ারেন্স হবে, সেপ্টেটেড হবে, আর লো লেভেল ইন্টারনাল ইকো থাকবে। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফির সাথে তোমার যে ফাইন্ডিংটা সেটা ডিডি হিসেবে কি আসে? হিমোরেজিক সিস্ট। এন্ডোমেট্রিওসিসের আল্ট্রাসোনোগ্রাফিতে এখন থেকে খেয়াল করবা, ওরা কিন্তু পাশে লিখে দেয় ডিডি হিসেবে হিমোরেজিক সিস্ট, অথবা যদি মোর হিমোরেজিক সিস্টের ফিচার মনে হয় তাহলে ডিডিতে এন্ডোমেট্রিওসিস বা চকোলেট সিস্ট দিয়ে ডিডিতে লিখে দেয় ওরা। এখন এই ডিডি থেকে তোমার চকোলেট সিস্টটাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে না? এখন সেটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এমআরআই দিয়ে। তাহলে এক নাম্বার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। যদি আমার কনফিউশন থাকে তাহলে আমি এমআরআই করব। আচ্ছা, এমআরআই করব। এখন এমআরআই আমাকে ডিফারেন্সিয়েট করে দিবে যে এটা হিমোরেজিক সিস্ট নাকি এটা চকোলেট সিস্ট। যদি এটা চকোলেট সিস্ট হয়, তাহলে বোথ চকোলেট সিস্ট যদি হয় তাহলে T1 T2 ইমেজে দুটো ভিন্ন টাইপের আমি ফিচার পাবো। T1 এ পাবো হচ্ছে হাইপার ইন্টেন্স ফিচার থাকবে, হচ্ছে হাইপার ইন্টেন্সিটি, আর T2 ওয়েটেড ইমেজে থাকবে হচ্ছে হাইপো ইন্টেন্সিটি। হ্যাঁ, তাহলে যদি এটা চকোলেট সিস্ট হয় ওটার ইমেজ আছে T1 ওয়েটেড ইমেজ, আর এটা হচ্ছে T2 ওয়েটেড ইমেজ। T1 ওয়েটেড ইমেজে দেখবো এটা হাইপার ইন্টেন্সিটি, মানে অনেক বেশি সাদা। আর যদি T2 ওয়েটেড ইমেজ করবো যখন, তখন আমরা দেখবো যে এটা হাইপো ইন্টেন্সিটি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি হিমোরেজিক সিস্ট হয়, যদি হয় তাহলে বোথ T1 এবং T2 ওয়েটে কি থাকবে? হাইপার ইন্টেন্স থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের যদি কোনো কনফিউশন থাকে যে তোমার এটা হিমোরেজিক সিস্ট নাকি এটা চকোলেট সিস্ট, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করব? এমআরআই করব, এবং এমআরআই আমরা এই ফাইন্ডিং এর মাধ্যমে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার আমি কি করব? ল্যাপারোস্কোপি। 3 নাম্বার হচ্ছে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। কারণ কি? কারণ এটা ডিরেক্ট ভিজুয়ালাইজেশন, আমি চোখে দেখতে পারতেছি। ডিরেক্ট ভিজুয়ালাইজেশন। আর একটা কথা আছে, ল্যাপারোস্কোপি কিন্তু আমরা কি করি? যে কোনো কিছুকে ম্যাগনিফাই করে দেখি। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলো যেগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে না, খালি চোখে ধরা পড়বে না, সেই জিনিসগুলো আমরা কি করব? ল্যাপারোস্কোপিতে দেখতে পারবো। সেই জিনিসগুলো ম্যাগনিফাইং হয়ে যায়, যেহেতু ছোট ছোট যে ডিপোজিট গুলো থাকে এন্ডোমেট্রিওতে, সেগুলো কিন্তু আমি দেখতে পারবো। তাহলে ল্যাপারোস্কোপিতে আমি ডিরেক্ট ভিজুয়ালাইজ করতে পারতেছি, আমরা এক্সটেন্ট অফ ডিজিজটা দেখতে পারতেছি। কারণ কোথায় কোথায় ছড়াইছে এটাও আমরা ল্যাপারোস্কোপিতে ডিরেক্টলি দেখতে পারতেছি। আমি কি করতে পারতেছি? আমি বায়োপসি নিতে পারতেছি। ওই জায়গা থেকে টিস্যু নিয়ে আমি হিস্টোপ্যাথ, কারণ আমরা কি জানি যে কোনো কিছু কনফার্মেটরি হচ্ছে হিস্টোপ্যাথোলজি, তো বায়োপসি নিতে পারবো। আর কি করবো? সাথে আমরা ট্রিট করতে পারতেছি, তাই না?
আমরা একই সাথে যখন আমি দেখতেছি যে না ওর চকলেট সিস্ট আছে, আমরা কি ওরকম রেখে দিব? পেশেন্টকে বলবো যে শোনো তোমার হচ্ছে যে এরকম একটা চকলেট সিস্ট আছে, তোমার চকলেট সিস্টটা আমরা কি করব, আবার আমরা অপারেশন করব। তুমি তখন জানতে না, আমরা তখন জানতাম না, তাই তোমাকে তখন বলি নাই। এরকম তো নিশ্চয় করবো না। আমরা যখনই দেখবো যে এরকম কিছু আছে, সাথে সাথে আমরা বাইরে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট আছে তাকে জানাবো, জানায় একটা ডিসিশন নিয়ে সাথে সাথে কি আমরা কি করবো, ট্রিটমেন্ট করবো তার। তাহলে এই জন্য হচ্ছে ল্যাপারোস্কোপি গোল্ড স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? এখন তোমাদের পরীক্ষায় আসে ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং। এন্ডোমেট্রোসিসের ল্যাপারোস্কোপিক ফাইন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রোসিসের ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং কি কি লেশন পাই? একটা হচ্ছে ক্লাসিক লেশন। ক্লাসিক লেশনটাই মেইনলি তোমার হচ্ছে পিগমেন্টেড লেশন। ক্লাসিক লেশন সেটা কি গান শট লেশন, ঠিক আছে? অথবা পাউডার বার্ন লেশন বলা হয় এটাকে, পাউডার বার্ন লেশনও বলা হয়, পাউডার বার্ন লেশন। আচ্ছা 2 নাম্বার হচ্ছে সাবটেল লেশন। কি কি সাবটেল লেশন থাকবে? রেড পলিপয়েড লেশন, তারপর লেড পলিপয়েড লেশন, ফ্লেম শেপড লেশন থাকবে। তারপর ইয়েলো ব্রাউন প্যাচ থাকবে, হোয়াইট সার্কুলার ডিফেক্ট থাকবে। আর কি থাকে? হোয়াইট সার্কুলার ডিফেক্ট, আর কি থাকে? অ্যাডিশন থাকে। ঠিক আছে, এই কটা মনে রাখলেই হবে। একটা হচ্ছে ক্লাসিক লেশন, হচ্ছে গানশট লেশন। আরটা কি সাবটেল লেশন, কি রেড পলিপয়েড লেশন, রেড ফ্লেম শেড লেশন, ইয়েলো ব্রাউন প্যাচেস, হোয়াইট সার্কুলার ডিফেক্ট, অ্যাডিশন। এগুলো সব কি? এগুলো হচ্ছে সব সুপারফিশিয়াল লেশন। তাহলে কি আছে? আর একটা ডিপ লেশন আছে, ডিপ ইনফিলট্রেটিং লেশন। সেটা কি? এন্ডোমেট্রিওমা। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আসে ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং, যদি আসে যে ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং অফ এন্ডোমেট্রিওসিস, তাহলে তোমাকে এভাবেই লিখতে হবে। একটা হচ্ছে ক্লাসিক লেশন, একটা হচ্ছে সাবটেল লেশন, আর একটা হচ্ছে কি ডিপ ইনফিলট্রেটিং লেশন। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা কি আছে? CA 125। আরেকটা টেস্ট আমরা করতে পারি CA 125, কিন্তু নাইস বলছে বা ASRM বলছে কি এটা নট ফর ডায়াগনস্টিক, এটা ডায়াগনস্টিকের জন্য ইউজ করা যাবে না, এটা নাল এন্ড ভয়েড করছে। হ্যাঁ, বাট এটা তুমি প্রগনোসিসের জন্য তুমি এটা করতে পারো, প্রগনোসিসের জন্য, শুধু প্রগনোসিস। বাট ডায়াগনস্টিকের জন্য তুমি CA 125 করতে পারবে না, এটা নাল এন্ড ভয়েড করেছে। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা কি করবো? এখন আমরা ট্রিটমেন্ট করবো, তাই না? অনেকক্ষণ ধরে আমরা সবকিছু করছি, এখন আমরা ট্রিটমেন্টে যাবো। আচ্ছা, কি ট্রিটমেন্ট হতে পারে? এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। কাকে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করবো? এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে, আর কি আছে? সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। আচ্ছা, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট মানে কারো কেউ ধরো তোমার কাছে আসছে, তুমি দেখতেছো তার সাইন সিমটম আছে, কিন্তু স্পেসিফিক কোনো লেশন তুমি পাওনি, তার মানে তার হচ্ছে মিনিমাম টু মাইল্ড ডিজিজ আছে, এবং তার সিমটমটা কিন্তু সো সিভিয়ার হবে না, কিছু সিমটম এন্ডোমেট্রিওসিসের সাথে মিলতেছে। তো তার ক্ষেত্রে তুমি এটা নর্মাল যাবা। আবার ধরো অ্যাডোলেসেন্স মানে বাচ্চা আসছে কোনো অ্যাডোলেসেন্সে, যারা তোমার এন্ডোমেট্রিওসিসের ফিচার তোমাকে প্রেজেন্ট করতেছে, তার ক্ষেত্রেও তুমি প্রথমে এক্সপেক্টেড ম্যানেজমেন্টে যেতে পারো। আর একটা কি রিচিং টু মেনোপজ বা অ্যাপ্রোচিং টু মেনোপজ, যারা দেখা গেল 42 বছর বয়স বা 44-45 বছর বয়স তোমার কাছে এন্ডোমেট্রিওসিসের ফিচার নিয়ে আসছে, তার ক্ষেত্রে কি তুমি কি করবা? তার ক্ষেত্রে তোমার আপাতত কোনো কিছু করার দরকার নেই, তুমি তাকে বলতে পারো যে আপনার যে সাইন সিমটম হচ্ছে এটা আপনার যখন মেনোপজ চলে আসবে, যখন আপনার মাসিক বন্ধ হয়ে যাবে, তখন এটা নিজ থেকেই ঠিক হয়ে যাবে। তো তাহলে আপনি কিছুদিন ওয়েট করেন,
ঠিক আছে। আরেকটা কাদেরকে বলতে পারো, মিনিমাম টু মাইল্ড ডিজিজ, বাট তারা এখনই বাচ্চা নিতে চাচ্ছে, কারণ আমরা জানি যে প্রেগনেন্সিটা প্রোটেক্টিভ এন্ডোমেট্রিওসিসের জন্য। সে প্রেগনেন্ট যদি হয়ে যায় তাহলে তার যে এন্ডোমেট্রিওটিক লেশন গুলো আছে, মিনিমাম লেশন মাইল্ড লেশন গুলো আছে, এগুলো নিচ থেকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 4টা গ্রুপের জন্য মিনিমাম টু মাইল্ড ডিজিজ, ইন অ্যাডোলেসেন্স, মিনিমাম টু মাইল্ড ডিজিজ অ্যাপ্রোচিং টু মেনোপজ, আর আরেকটা হচ্ছে যে রিসেন্টলি দে ওয়ান্টস টু গেট, মানে ফ্যামিলি কমপ্লিট করতে যাচ্ছে, বাচ্চা নিতে যাচ্ছে, ওয়ান্টস টু বি প্রেগনেন্ট। আচ্ছা, এখন আমরা আসলে মেডিকেল ট্রিটমেন্ট। তোমার রিপ্রোডাক্টিভ এজে আসছে যে ইনফার্টিলিটি চাই না, তোমাকে হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে আসলে তোমাকে 2 ভাগে ভাগ করতে হবে। যাদেরকে তুমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারতেছো না তাদেরকে 2 ভাগে ভাগ করবে। একটা হচ্ছে তারা ইনফার্টিলিটি আছে, মানে তারা বাচ্চা নিতে চাচ্ছে কি চাচ্ছে না। যদি তারা বাচ্চা নিতে না চায় তাহলে তার ক্ষেত্রে কি হবে, মেডিকেল ট্রিটমেন্ট হবে। আর যদি বাচ্চা নিতে চায় তাহলে তার ক্ষেত্রে প্রথমে কি হবে, প্রথমে তোমার ল্যাপারোস্কোপি হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ধরি যারা বাচ্চা নিতে চায় না, নট ওয়ান্ট ফার্টিলিটি, তাহলে তাদের ক্ষেত্রে ফার্স্ট লাইন কি ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট কি ফার্স্ট লাইন কি ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এনএসআইডস আর কি ওসিপি, এনএসআইডস আর ওসিপি। এটা কিন্তু নাইস গাইডলাইন, এটা লিখে নিতে হবে। এটা তোমাদের নিশানায় কি আসলো, এটা কি আসছে? তোমরা কি দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি ম্যাডাম। আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, আমি আমার বোর্ডও দেখতে পাচ্ছি না, কি জানি আসছে সামনে। আচ্ছা, তাহলে এনএসআইডস আর হচ্ছে ওসিপি। এনএসআইডস এর মধ্যে মোস্ট কমনলি আমরা কোনটা ব্যবহার করি, আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, এটা আমরা মোস্ট কমনলি ব্যবহার করি। আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, এগুলো মেইনলি ব্যবহার করি। আর ওসিপি, কারো যদি এমন হয় যে এনএসআইডস এ কন্ট্রোল হচ্ছে তার ক্ষেত্রে আমি ওসিপিতে যাব না। কিন্তু কারো যদি এরকম হয় যে না ওসিপিতে কন্ট্রোল, এনএসআইডস এ কন্ট্রোল হচ্ছে না, তার ক্ষেত্রে আমরা ওসিপিতে যাব। আবার অনেক সময় আমরা এনএসআইডস এবং ওসিপি একই সাথে দিতে পারি, বেশির ওসিপিও খাচ্ছে এবং অ্যাকচুয়ালি যখন তার হচ্ছে পিরিয়ডের ব্যথাটা বেশি হচ্ছে তখন শুধু এনএসআইডস খাচ্ছে। এখন কারণ তুমি দেখলে যে এনএসআইডস এবং ওসিপি দিয়ে কাজ হচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে তুমি কি করবা, সেকেন্ড লাইন ট্রিটমেন্টে যাবা। এখন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি আছে, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আছে হচ্ছে অ্যাডভান্সড ড্রাগ অথবা সার্জারি, অ্যাডভান্স ড্রাগ অথবা সার্জারি। অ্যাডভান্স ড্রাগের মধ্যে কি কি আছে, অ্যাডভান্স ড্রাগের মধ্যে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন তুমি ডিফারেন্ট টাইপের প্রোজেস্টেরন আছে ওরাল, যেমন তোমার ডাইনোজেস্ট, তারপরে তোমার হচ্ছে নরএথিস্টেরন, মেড্রক্সিপ্রোজেস্টেরন, ডাইটোজেস্টেরন, সেগুলো সব দিতে পারবা। অথবা ইনজেক্টেবল ফর্মে তোমার আছে ডিপোট মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিডের, এটাও দিতে পারবা। আর একটা কি আছে লেভোনর্জেস্টের আইওএস, যেটা সেটাও তুমি দিতে পারবা। এলএনজি আর মিরেনা, যেটা আর কি এলএনজি আইওএস। আর কি কি আছে ড্রাগ, অ্যাডভান্স ড্রাগের মধ্যে কি কি আছে, ডারাজল, আর কি আছে প্রোজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মিফেপ্রিস্টন আছে। আর কি আছে অ্যারোমাটেজ ইনহিবিটর, আর কি আছে জিএনআরএইচ। আচ্ছা, জিএনআরএইচ নিয়ে কথা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ। জিএনআরএইচ অ্যানালগের মধ্যে তোমার অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট 2 ধরনেরই আছে। আমরা ইনজেক্টেবলও দিতে পারি, আমরা ওরালিও দিতে পারি। যদি ইনজেক্টেবল দেই তাহলে মোস্ট কমনলি কি কে দেই আমরা, মোস্ট কমনলি গোসড্রেলিন, লিউপ্রোরেলিন, এই জিনিসগুলো দেই। আর যদি আমি ওরালি দিই তাহলে আমরা কি দিতে পারি, ইলাগোলিক্স, রেলোগোলিক্স। এই দুটাতে মোস্ট কমনলি ইলাগোলিক্স দেওয়া হয়। ইলাগোলিক্স 150 অথবা 200 মিলিগ্রাম, দুটা স্ট্রেন আছে, যে কোনো একটা দিই। তাহলে এটা হচ্ছে ড্রাগ। কিন্তু কেউ হচ্ছে ওসিপি এনএসআইডস খেয়ে কাজ হচ্ছে না দেখে তারা ড্রাগস নিতে চাচ্ছে না, তারা সরাসরি সার্জারিতে যেতে যাচ্ছে। তাহলে সার্জারি কি হতে পারে, একটা হচ্ছে কনজারভেটিভ সার্জারি হতে পারে, আর একটা হতে পারে ডেফিনিটিভ সার্জারি। ঠিক আছে, কনজারভেটিভ এবং ডেফিনিটিভ। কনজারভেটিভ সার্জারির মধ্যে কি আছে, কনজারভেটিভ সার্জারির মধ্যে আছে সিস্ট অ্যাসপিরেশন, সিস্টেকটমি, তারপর হচ্ছে যে অ্যাবলেশন, কটারাইজেশন, লেজার, ভ্যাপোরাইজেশন
অফ এন্ডোমেট্রিওটিক ডিপোজিট, তারপর অ্যাডহেসিওলাইসিস, এগুলো সবই তোমার কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে। এখন আমি দেখতেছি যে তার বয়স 40-এর উপরে হয়ে গেছে এবং সে বাচ্চা নিতে চাচ্ছে না, এবং তার এত সিমটম যে সে এরকম ডেফিনেট এরকম কনজারভেটিভ সার্জারিতেও যেতে যাচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি? টিএএইচ উইথ বিএলএসও। তুমি ওভারিটা রেখে দিয়ে হিস্টেরেক্টমি করে ফেলাই দিলা, তাতে কিন্তু পেশেন্টের লাভ হবে না, কারণ ওভারিটা থেকে তোমার তো পিরিয়ডের হরমোন গুলো আসে, যার জন্য তোমাকে ওভারিটা অবশ্যই ফেলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ট্রিটমেন্ট কি বোঝা গেছে? ম্যাডাম, ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের কোন ড্রাগ কিভাবে কাজ করে এটা কি লাগবে, নাকি শুধু নাম বললেই হবে? অ্যাকচুয়ালি এরকম ভাবে আসে না তোমাদের, হ্যাঁ। তবে তুমি হচ্ছে যে ইটা একটু আলাদা করে জানতে পারো, ডায়নোজেস্ট আলাদা করে জানতে পারো, ওসিপি প্রজেস্টেরন সব একটা হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ওরা কি করে? স্ট্রোমাল ডেসিডুয়ালাইজেশন করে আর এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের ডেসিডুয়ালাইজেশন এবং অ্যাট্রফি করে। এভাবে কি করতেছে? এভাবে ওরা তোমার এন্ডোমেট্রিওসিসটাকে প্রিভেন্ট করতেছে, রিডিউস করতেছে, প্রিভেন্ট না রিডিউস করতেছে। কিভাবে? ডেসিডুয়ালাইজেশনের মাধ্যমে, স্ট্রোমাল এন্ড এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অ্যাট্রফি এবং ডেসিডুয়ালাইজেশন। ঠিক আছে? কিন্তু ডায়নোজেস্টের স্পেসিফিক কিছু কাজ আছে। ডায়নোজেস্ট কি করে? ডায়নোজেস্ট তোমার এইগুলোর সাথে সাথে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক অ্যান্টি প্রলিফারেটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে? যার জন্য ও কি করে? ও ভাস্কুলারিটি কমায় এবং ওর খুব তাড়াতাড়ি কাজ করতে পারে এটার জন্য, যেহেতু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এবং অ্যান্টি প্রলিফারেটিভ হিসেবে ও কাজ করতে পারে। আচ্ছা, আর ড্যানাজল যেটা, এটা হচ্ছে যে আলাদা। যতগুলো প্রজেস্টেরন আছে সব একই হিসেবে কাজ করবে, ওসিপি এবং প্রজেস্টেরন সব একই হিসেবে কাজ করবে। তোমার স্ট্রোমাল এবং এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডুলার অ্যাট্রফি এবং ডেসিডুয়ালাইজেশন। ডায়নোজেস্টের সাথে এক্সট্রা এই কথাটা লিখবা যে ওটা হচ্ছে যে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এবং অ্যান্টি মাইটোটিক হিসেবে কাজ করে। আর তোমার ডানাজল যেটা, ডানাজল মেইনলি কিভাবে কাজ করতেছে? ও রিসেপ্টর গুলোকে ব্লক করতেছে এবং ওভারিয়ান স্টেরয়েডোজেনেসিসকে ইনহিবিট করতেছে। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ওরকম ভাবে আসবে না, কিভাবে কাজ করে আসবে না, কিন্তু ডায়নোজেস্টের এটা একটু মাথায় রাখো। আর অ্যাকচুয়ালি যদি আসে, ডায়নোজেস্ট আসবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা জানলাম যে যারা বাচ্চা নিতে চাচ্ছে না তাদের ট্রিটমেন্ট। এখন যারা বাচ্চা নিতে চায়, হ্যাঁ, ওয়ান্টস ফার্টিলিটি, তাদের ক্ষেত্রে আমি কি করব? মিনিমাল টু মাইল্ড ডিজিজ যদি হয়, মিনিমাল টু মাইল্ড ডিজিজ, হ্যাঁ, মিনিমাল টু মাইল্ড ডিজিজ যদি হয়, তার ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করব? ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব কি? ন্যাচারাল ট্রাই দিব 6 মান্থস টু 1 ইয়ার। যদি 30-এর নিচে হয় তাহলে 1 ইয়ার, যদি 30-এর উপরে হয়, 30 বা তার উপরে হয়, তার ক্ষেত্রে 6 মান্থস ন্যাচারাল ট্রাই দিব। ঠিক আছে? ন্যাচারাল ট্রাই হলো না, তখন আমরা কি করব? ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে আমরা কি করব? ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব 6 মান্থ, যদি না হয় তাহলে ওআইডি দিব, ওভুলেশন ইনজেকশন দেব 6 মান্থ, যদি না হয় তাহলে আইইউআই করব 3 to 4 সাইকেল, তাতেও যদি না হয় তখন আমরা এআরটিতে যাব, এআরটি এক্সিতে যাব। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? মিনিমাল টু মাইল্ড ডিজিজ আছে, হ্যাঁ, তার ক্ষেত্রে ফার্স্টে আমি তাকে ন্যাচারাল ট্রাই করতে দেব 6 মাস, যদি 30 বছরের উপরে হয়। আর যদি 1 বছর হয় তার ক্ষেত্রে আমি যদি 30-এর নিচে হয় তার ক্ষেত্রে আমি 1 বছর ন্যাচারাল ট্রাই করতে দেব। ন্যাচারাল ট্রাই হলো না, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে আমি তাকে আবার ন্যাচারাল ট্রাই দেব 6 মাস, ওআইটি দিব 6 মাস, তাতেও যদি না হয় আইওআই করব 3 থেকে 4 সাইকেল, এরপরেও যদি না হয় তাকে আমি এরপরে কি করব? এআরটি এক্সিতে যাব। ঠিক আছে? আচ্ছা,
যার হচ্ছে মডারেট টু মাইল্ড ডিজিজ, মডারেট টু সিভিয়ার ডিজিজ, তার ক্ষেত্রে প্রথমে কি করবো? ল্যাপ্রোস্কোপি করবো। ল্যাপ্রোস্কোপি করবো। ল্যাপ্রোস্কোপি করে আমি তাকে ল্যাপ্রোস্কোপি করে আমি তাকে ওভারিয়ান রিজার্ভ দেখবো। ল্যাপ্রোস্কোপি করে কি করবো? ওভারিয়ান রিজার্ভ দেখবো।